স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন। গুরুত্ব পাবে জীবাশ্ম জ্বালানি থেকে স্বচ্ছ জ্বালানির দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই বিষয়টি। তবে ধনী দেশগুলোর তুলনায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা বেশি ক্ষতিগ্রস্ত তাদের চাহিদা পূরণই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ফলে এখন হুমকিতে গোটা বিশ্ব, তবে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে গরিব দেশগুলো। বিশেষ করে দক্ষিণ এশিয়া বিগত বছরগুলোতে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে। ধনী দেশগুলোর তুলনায় কার্বন নিঃসরণ কম করেও এসব দেশকে ভুগতে হচ্ছে সবচেয়ে বেশি। এবার জলবায়ু সম্মেলনকে ঘিরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে জড়ো হতে শুরু করেছে বিশ্বের 120টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। এবার স্বল্পোন্নত দেশগুলো চাইবে জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে ধনীরা যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করা। এমন অবস্থায় ছোট দেশগুলোর চাহিদা পূরণই সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্মেলন থেকে একটি চূড়ান্ত রোডম্যাপে পৌঁছানোর আশাও করছেন জাতিসংঘ মহাসচিব। The climate crisis is a code red for humanity. সময় খুব অল্প, আপনার আমার নেতৃত্বের প্রয়োজন। এবারের সম্মেলন বৃথা গেলে পরিণাম ভয়াবহ হবে। বিশ্ব নেতারা এবার আলোচনার কমতি রাখবেন না। Thank you for telling it like it is and calling leaders out. এদিকে যখন শুরু হচ্ছে জলবায়ু সম্মেলন, অন্যদিকে জলবায়ু ইস্যুতে সরব G20 সম্মেলনও। আজ দ্বিতীয় দিনে বিশ্ব নেতারা জলবায়ু পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করবেন। জলবায়ু সংকট মোকাবেলায় বিশ্ব নেতারা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বৈশ্বিক সভ্যতার দ্রুত পতন ঘটবে বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে ধরিত্রী বাঁচানোর দাবিতে গ্লাসগো সহ বিশ্বের বিভিন্ন শহরে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন বিশ্বের পরিবেশবাদী সংগঠনের কর্মীরা। মাসুদ রানা, নিউজ 24। এদিকে গ্লাসগো জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখা, জলবায়ু তহবিলের কার্যকর বাস্তবায়ন সহ 3টি প্রস্তাব তিনি বিশ্ব নেতাদের সামনে তুলে ধরবেন এই সম্মেলনে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি শেখ হাসিনা এবারের জলবায়ু সম্মেলনে ঝুঁকির মুখে থাকা 48টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দেবেন। 2 সপ্তাহের এই সফরে ফ্রান্সেও যাবেন প্রধানমন্ত্রী। জলবায়ু সম্মেলনের পাশাপাশি অংশ নেবেন সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার বিতরণ এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানে। প্রধানমন্ত্রী প্রেস সচিব ইহসানুল করিম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে রোববার সকাল 9:27 ঢাকা ত্যাগ করেন সরকার প্রধান ও তার সফরসঙ্গীরা। ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন কাস্টেক্সের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। পরে ইউনেস্কো সদর দপ্তরে ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনমি বিতরণ অনুষ্ঠান এবং ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেবেন। 13 নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের এক সংবর্ধনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনা। সেদিনই তিনি দেশের পথে রওনা হবেন এবং 14 নভেম্বর সকালে ঢাকা পৌঁছাবেন। কাল থেকে শুরু হচ্ছে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম। প্রথম দফায় প্রতিদিন 12 থেকে 17 বছর বয়সী 40,000 স্কুল শিক্ষার্থীকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছে সরকার। রাজধানীর 12টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলার কথা বললেও মাউশির মহাপরিচালক জানিয়েছেন আপাতত কেন্দ্র হচ্ছে 8টি। আর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শামসুল হক বলেছেন, এই মুহূর্তে সরকারের হাতে থাকা টিকার যোগান রয়েছে। স্কুল শিক্ষার্থীদের টিকার কার্যক্রম শুরু হবে। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। 14 অক্টোবর পরীক্ষামূলকভাবে মানিকগঞ্জে স্কুল শিক্ষার্থীদের উপর ফাইজারের টিকা প্রয়োগ করা হয়। 14 দিনের পর্যবেক্ষণ সন্তোষজনক হওয়ায় এবার সারা দেশে টিকা কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বাস্থ্য দপ্তরের পরিচালক ও ভ্যাকসিন ডেভেলপমেন্ট কমিটির সদস্য সচিব শামসুল হক জানিয়েছেন, বর্তমানে মজুদ থাকা প্রায় 13 লাখ ফাইজারের ভ্যাকসিন রাজধানী ও রাজধানীর আশপাশের স্কুলের শিক্ষার্থীদের দেওয়া হবে। নভেম্বরের মধ্যে 35 লাখ ডোজ ফাইজারের টিকা আসলে তা ধীরে ধীরে পৌঁছানো হবে বিভিন্ন জেলায়। ঢাকা শহরে কিছু স্কুল নির্ধারণ করা হবে যে স্কুলগুলিতে এই ফাইজার টিকা দেওয়ার জন্য সক্ষমতা আছে, মানে এসি রুম আছে, প্রয়োজনীয় ব্যবস্থা আছে, সেই স্কুলগুলি তার আশেপাশের স্কুলগুলিকে কভার করবে। মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর তারা এই সমস্ত লিস্টিং করবে। আমাদের ওখানে কেন্দ্র থাকবে, ওই স্কুলগুলিতে প্রয়োজন মাফিক কেন্দ্র 10টা থেকে 20টা বা 25টা কেন্দ্র থাকবে, বুথ থাকবে। ওই বুথের মাধ্যমে ওই স্কুলগুলা এবং আশেপাশের যে স্কুলগুলা সাপোর্ট করবে তারা ওখান থেকে টিকা নিবে।
সোমবার রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। 2 নভেম্বর থেকে আরও 7টি স্কুল যুক্ত হবে টিকা কেন্দ্রের তালিকায়। এছাড়া রাজধানীর বাইরের শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলকে টিকা কেন্দ্রের তালিকায় যুক্ত করার যাবতীয় প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী ও স্কুলের তালিকাও পাঠানো হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। আমাদের স্কুলগুলি যেগুলি এসি রুম আছে সেগুলি ব্যবহার করতে পারবো, সেগুলিতে ওনারা এসে টিকাটা দিবে। কাজ শুরু হয়ে গেছে, এখনো সম্পূর্ণ। আপাতত ঢাকারটা আমরা উদ্বোধন করি 1 তারিখে, অল্প কিছুদিনের মধ্যেই সারা দেশ শুরু। তালিকা দিচ্ছি, তারপর ব্যবস্থা করছি, রেজিস্ট্রেশন হচ্ছে, হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নিবন্ধন করে টিকা না পাওয়া মানুষ চলতি সপ্তাহে নির্ধারিত কেন্দ্রে গিয়ে ভ্যাকসিন নিতে পারবে। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। উন্নত ও বিশেষায়িত হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন তার। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের এই নির্দেশনার সঙ্গে একমত এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের ডাক্তাররা, বলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, সবকিছু জেনেও আইনের দোহাই দিয়ে গৃহবন্দী রেখে খালেদা জিয়াকে সরকার ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। তৌহিদ শান্তর প্রতিবেদন। 19 দিন ধরে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেহে সামান্য জ্বর নিয়ে 12 অক্টোবর ভর্তি হন। নিয়মিত পরীক্ষা নিরীক্ষার সময় তার শরীরে ক্ষুদ্র একটি মাংসপিণ্ডের অস্তিত্ব খুঁজে পান চিকিৎসকরা। ছোট্ট বায়োপসি যেটি, সেটি অপারেশন থিয়েটারে নিয়ে সেটি করা হয়েছে। ছোট একটি অপারেশন করে সেটি অপসারণ করা হয়, নমুনা পাঠানো হয় বায়োপসির জন্য। কিন্তু মেডিকেল বোর্ড মনে করছে খালেদা জিয়ার স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে না, বলছেন বিএনপি নেতারা। ডাক্তাররা ওনাকে নিবিড়ভাবে দেখছেন এবং চিকিৎসা করছেন, কিন্তু এখনো হসপিটাল ছাড়ার আমরা এখনো কোনো ডাক্তারদের কাছ থেকে আশ্বাস পাচ্ছি না। কিন্তু আপনারা তো জানেন যে এ সরকার কোনোভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দেবেন না। উনি সত্যিকার অর্থে এখন গৃহবন্ধির মতো, ওনার সাথে কেউ দেখা করতে পারেন না। সরকারের যারা ডাক্তার, সরকারের যারা পারপাস সার্ভ করে, তারা কিন্তু কেউ বলে নাই যে সে অসুস্থ না। তারা বলছেন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি সরকারের সব মহল জানে, অনেক ক্ষেত্রে দলের নেতাদের চেয়ে বেশি জানে। এই জটিলতাগুলো একমাত্র লন্ডনেই চিকিৎসা করা দরকার, কিন্তু সরকার যেতে দেবেন না, এটা সরকারের জেদ। খালেদা জিয়া বাইরে গেলে কি তারা ক্ষমতাচ্যুত হবে, এটা তো বুঝি না ভাই, ভয়টা কিসে? তো আমরা মনে করি আজকে খালেদা জিয়া যদি কিছু হয়, কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আর্থারাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দাঁত এবং চোখের প্রদাহ, হৃদরোগ সবগুলো ক্ষেত্রেই জটিলতা বাড়ছে খালেদা জিয়ার। এ কারণে দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরো খারাপ হবে বলেও আশঙ্কা বিএনপি নেতাদের। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় প্রায় ঘটছে অপহরণের ঘটনা। পুলিশের তথ্য বলছে 5 বছরে অপহরণ সংক্রান্ত মামলার সংখ্যা 34টি। এছাড়া ডাকাতি 10, ধর্ষণ 65, 28টি মানব পাচার এবং অন্যান্য আইনে 89টি মামলা হয়েছে। সবগুলোর সাথেই রোহিঙ্গাদের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এসব অপতৎপরতা রুখতে কাজ করছেন তারা। কক্সবাজার থেকে নাইমল জিকোর বিশেষ প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রতন দাস। টেকনাফের বাসিন্দা ফজলুর রহমান, একটি কোম্পানির ডিলারশিপ ছিল তার। 7 মাস আগে টাকা তুলতে টেকনাফ থেকে উখিয়া নীলা বাজারের উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে 7-8 জন তাকে আটকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় পাশের একটি পাহাড়ে। অভুক্ত অবস্থায় 4 দিন তার উপর চলে অমানবিক নির্যাতন। ভেঙে দেয়া হয় 2 পা। 3.5 লাখ টাকা দিয়ে মুক্তি মিললেও এখন ব্যবসা ও অর্থ সম্পদ হারিয়ে হয়েছেন নিঃস্ব। 5টা জন অস্ত্র ধরিয়া আমার সবগুলা এখানে মানুষ আছে, সবাই দেখছি লইয়া আমার পাহাড়ে তুলিয়া 4 দিন মারা ধরা করছি। 4 দিন মারা ধরা করি তো আমার মোটর সাইকেল লাফালাই তো ঠেকাইয়া 3.5 লক্ষ টাকা দিয়া উদ্ধার করি, আমার উদ্ধার করলে 4 দিন বাদ। ক্যাম্পে থাকা রোহিঙ্গা ও এর আশপাশের এলাকার স্থানীয় বাঙালিদের অনেকেই এমন ঘটনার শিকার হয়েছেন। প্রতিদিন জীবন হারানোর ভয় থাকতে হয় তাদের। ক্যামেরার সামনে মুখ খুলতেও ভয় পান কেউ কেউ। রোহিঙ্গা নির্যাতন করতেছে অনেক। ওরা যখন থেকে আসছে ওইখান থেকে এখানে ব্যবসা বাণিজ্য একটু একদম কমে গেছে। উখিয়া কুতুপালং ক্যাম্পের দায়িত্বে থাকা কর্তারা বলেন, অল্প জায়গায় কর্মহীন মানুষের সংখ্যা বাড়ায় দিন দিন বাড়ছে অপরাধ। ছোট্ট একটা জায়গায় 10 লাখের মতো লোক বসবাস করতেছে। এই লোকগুলো, তাদের সুনির্দিষ্ট কোনো পেশা নাই।
তাদের অনিশ্চিত একটা ভবিষ্যৎ, তো যার কারণে তাদের মধ্যে অপরাধ প্রবণতাটা খুব বেশি। পুলিশের তথ্য বলছে গেল 5 বছরে এই এলাকায় 34টি অপহরণের ঘটনা ঘটেছে আর ডাকাতি হয়েছে 10টি, ধর্ষণ 65টি, 28টি মানব পাচার এবং অন্যান্য আইনে 89টি মামলা হয়েছে। পুলিশের 3টি ব্যাটালিয়ন, আর্ম পুলিশ ব্যাটালিয়ন সেখানে নিয়োজিত রয়েছে সার্বক্ষণিক। তারা ক্যাম্পের অভ্যন্তরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন। কক্সবাজার নাগরিক আন্দোলন ও সুশাসনের জন্য নাগরিক বলছে, যতই সময় গড়াচ্ছে ততই রোহিঙ্গাদের এই অপরাধী চক্র ভয়ঙ্কর হয়ে উঠছে। তাই এখনই লাগাম টেনে না ধরলে তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হবে। ইতিমধ্যে স্থানীয় বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে, অপহরণ করে টাকা নেওয়া হয়েছে, আবার অনেককেই টাকা দেওয়ার পরেও তাদের হত্যা করা হয়েছে। জঙ্গি সংগঠন আল ইয়াকিন, আল আরসার মতো যে সংগঠনগুলো রয়েছে তাদের অর্থের যোগান দেওয়ার জন্য মূলত এটাই হচ্ছে। কঠোর দিক অবলম্বন করতে হবে। রোহিঙ্গাদেরকে আপনি সাধারণ আইন দিয়ে, বাংলাদেশের প্রচলিত আইন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব না। রোহিঙ্গা সন্ত্রাসী বাহিনীর নিয়মিত অপহরণ, লুট ও ধর্ষণের ঘটনায় আতঙ্কে বসবাস করছেন স্থানীয় সহ ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। তাই এই সব সন্ত্রাসী বাহিনীকে দমনের মধ্য দিয়ে স্বস্তিতে বাঁচার সুযোগ করে দেওয়ার আকুতি ফজলুর রহমান সহ স্থানীয় সকলের। নাইম আল চিকো, নিউজ 24, টেকনাফ, কক্সবাজার। তীব্র স্রোতার ঘাট সংকটে দৌলতদিয়া পাটুরিয়া রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দুই পারে অপেক্ষমান গাড়ির লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে দৌলতদিয়া ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। দৌলতদিয়া ঘাটে অপেক্ষমান গাড়ির যে লাইন, সেটি কতটুকু আরো দীর্ঘ হয়েছে, ভোগান্তি কতটুকু বেড়েছে সেখানে? আপনি যেমন জানাচ্ছেন যে দৌলতদিয়া ঘাটে কিন্তু যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের সারি আরো দীর্ঘ হচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রায় 8 শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী পরিবহন ফেরিপারির অপেক্ষায় রয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে পণ্যবাহী ট্রাকের যে সারিটি দেখা যাচ্ছে, এই ট্রাকের সারিটি কিন্তু এই ট্রাক চালকরা কিন্তু 2 থেকে 3 দিন আগে দৌলতদিয়া ঘাটে এসেছে ফেরি পারের অপেক্ষায়। তবে 2 থেকে 3 দিন অপেক্ষায় থেকেও কিন্তু তারা ফেরি পার হতে পারছে না। এই দীর্ঘ সময় তাদেরকে ফেরি পারের অপেক্ষায় থেকে নানা প্রকার কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সকল চালকরা বলছেন যে মহাসড়কে তাদের কিন্তু সকল প্রকার দৈনন্দিন যে সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলি মোকাবেলা করেই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আরেকটি বিষয়, তাদেরকে কিন্তু বিশ্রাম নেওয়ার মতন কোনো পরিবেশ নাই, ঘুম চোখে নিয়েই কিন্তু তাদেরকে গাড়ি চালাতে হচ্ছে। আর যে বিষয়টি যাত্রীবাহী পরিবহনের কিন্তু যে সারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আরও বৃদ্ধি পাচ্ছে। এই যাত্রীবাহী পরিবহনগুলো দৌলতদিয়া ঘাটে এসে কমপক্ষে 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করে তাদেরকে ফেরি পেতে হচ্ছে। তো 4-5 ঘন্টা ফেরি পাওয়ার জন্য অপেক্ষা করছে। এ সময় কিন্তু যাত্রীবাহী চালক যে আছে এবং যানবাহনে যে থাকা যাত্রীগুলো কিন্তু নানা প্রকার সমস্যা হচ্ছে। আর এই সমস্যার মধ্যে বেশি হচ্ছে শিশু বাচ্চা, নারী ও বৃদ্ধদের কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। এই দীর্ঘ সময় গরমের মধ্যে গাড়ির মধ্যে বসে থেকে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে নাব্যতা এবং ফেরি সংকট বর্তমান। এই নৌ রুটে গত কয়েকদিন আগে কিন্তু 20টি যে ফেরি চলাচল করতো, সেখানে কিন্তু মাত্র 12টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তো বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন শিমুলিয়া বাংলাবাজার নৌ রুট বন্ধ থাকার কারণে এদিকে ফেরি আর এদিকে দৌলতদিয়া থেকে 4টি ফেরি রিপেয়ারিংয়ের জন্য নারায়ণগঞ্জ পাঠানোর কারণে কিন্তু ফেরির সংকট দেখা দিচ্ছে। সব মিলে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই এই দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যারা আসে তারা পারাপার হচ্ছে। এদিকে এই সমস্যার সমাধান হতে আরও 5 থেকে 7 দিন লাগতে পারে বলে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের ধারণা। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে তামাসুমের কাছে। তামাসুম, সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। উত্তরাঞ্চলের খুচরা দোকানে কোথাও কোথাও 100 টাকা বস্তার সার 3 থেকে 400 টাকা দিয়ে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কৃষকরা। যদিও কর্তৃপক্ষ বলছে সারের কোনো সংকট নেই, মধ্যস্থভোগীদের দৌরাত্বের কারণেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম মানিক। সার সংকট নিয়ে বিক্রেতারা কি বলছেন আসলে?
তাবাসসুম, আপনাকে ধন্যবাদ। আপনাকে যদি বলি যে আমি রয়েছি গঙ্গাচড়া উপজেলার একজন বিসিআইসি ডিলারের কাছে, যেখানে ইউরিয়া সার, টিএসপি থেকে অন্যান্য সার এর ব্যাপক মজুত রয়েছে, এবং আমরা এখানে কৃষকের সাথে কথা বলেছি। কোনো কৃষকই বলেনি যে সার সংকটের কথা। এখানে সার নিতে এসেছেন অনেক কৃষক। একটু আপনার সাথে কথা বলি যে আপনি সার নিতে এসেছেন, সারের দাম বেশি নিচ্ছে কিনা এবং সংকট রয়েছে কিনা? না, সার আমরা পাচ্ছি, সারের দাম বাড়ে নাই, সার আমরা পাচ্ছি সুন্দরভাবে। কোনো দাম, কোনো ভোগান্তি আছে কিনা? না, দামের কোনো নাই, দাম ঠিক না, তো সরকারি এটাই না চলছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন কৃষকের সাথে, তিনি বলছেন যে এই বিসিআইসির এই ডিলার সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে থেকেই তারা কিন্তু মানে সারের দাম নিচ্ছে। ডিলারের সাথে কথা বলতে চাই। আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে অভিযোগ রয়েছে যে সারের দাম বেশি নিচ্ছেন, তো আসলে সরকারি নিয়ম নীতি মেনে আপনি আপনার ডিলারশিপ পরিচালনা করছেন কিনা? না, সরকারি নিয়ম নীতিমালা মানে আমরা ডিলারশিপ পরিচালনা করতেছি। আমাদের কাছে কোনো সারের দাম এখনো বেশি হয় নাই। সার সবসময় পাওয়া যাচ্ছে, মজুদ আছে আমার ঠিক মতো। কোনো সংকট আছে কিনা? না না, বর্তমান কোনো সংকট নাই। এই আগামী মাসে বরাদ্দ হয়েছে, এখন এই বরাদ্দের মাল কালকের থেকে আমরা আপনি জমা দেবো, তুলবো, আবার আর 1 মাস পর ফির বরাদ্দ হবে। আমাদের কোনো সংকট হবে না, চাহিদা মোতাবেক বরাদ্দ হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা, কৃষকরা সবসময় আসছে এখানে, তো কৃষকরা নিয়মিত সার পাচ্ছে কিনা? এখানে কৃষকরা নিয়মিতই সার পায়, এখানে সারের কোনো আপাতত সংকট নাই। তো বিষয়টা হচ্ছে সার এখানে মোটামুটি এরা ভালোই সাপ্লাই দেয়। আমাদের এলাকায় ধান, চা, তারপরে পাট, তারপরে গম, তারপরে আলু চাষ হচ্ছে। কিছুদিন পর আবার শুরু হবে এগুলো। সার জাতীয় নিয়মিত যেন এখানে আমরা কৃষক যারা আছে তারা যেন সার পায়, সেটা আমরা সার পাচ্ছে কিনা? সার পাচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কৃষকদের সাথে, তারা বলছেন যে নিয়মিত তারা সার পাচ্ছেন, কোনো সংকট নেই। এবং সরকারি যে দাম রয়েছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার ভান্ডার নামে একটি এন্টারপ্রাইজ রয়েছে। এখানে তারা হাফিজুর রহমান এবং আব্দুল সালাম, এরা কিন্তু এই আপনার সারের মূল্য দেওয়া আছে, মূল্য তালিকা অনুযায়ী তারা এই সার বিক্রি করছেন। আরেকটি বিষয় বলে রেখে, আমরা রংপুরে বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, তবে যে বিষয়টি জানতে পেরেছি যে মধ্যস্বত্বভোগী যারা রয়েছে তারাই কিন্তু এই সারের দাম বাড়াচ্ছে। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাচড়া থেকে সারের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে তাবাসসুমের কাছে। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর আবারও সভাপতি নির্বাচিত হলেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আর সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরী। শনিবার রাজধানীর গুলশানে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির এজিএম ও ভোট গ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করে অ্যাডকোর নির্বাচন কমিশন। 3 বছর মেয়াদী এই কমিটিতে সরাসরি ভোটের মাধ্যমে পরিচালক নির্বাচিত হয়েছেন নিউজ 24 ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সুবহান আনভীর। বাবু কামরুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজধানীর গুলশানের একটি হোটেলে অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্স অ্যাডকোর কার্যনির্বাহী কমিটির 44তম বৈঠক বসে। সকাল 10টা থেকে আসতে শুরু করেন বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মালিকরা। বেলা 11:30টায় অ্যাডকোর সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অংশ নেন অন্যান্য সদস্যরা। 3 বছর মেয়াদী 15টি পরিচালক পদে নির্বাচনের জন্য এবার প্রার্থী ছিলেন 19 জন। এদিন ভোট গ্রহণের মাধ্যমে শুরুতে 15 জন পরিচালক নির্বাচিত করা হয়। সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হন ইস্ট ওয়েস্ট মিডিয়া ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সুবহান আনভীর। এরপর কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও সভাপতি নির্বাচিত হন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আর সিনিয়র সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সুবহান চৌধুরী। সহসভাপতি হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। এ সময় অ্যাডকো নির্বাচন কমিশনার এম এ মোমেন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় আশাবাদ জানান নতুন কমিটি আরও ভালোভাবে দায়িত্ব পালন করবেন। অত্যন্ত অ্যামিয়েবল একটা অ্যাটমসফিয়ারে এই নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন যারা এখানে কন্টেস্ট করেছেন প্রত্যেকেই প্রতিযোগী ব্যক্তিবর্গ। বাংলাদেশের অর্থনীতির ভিত অনেকটা ওনাদের উপরে নির্ভর করছে। নির্বাচিত নতুন সভাপতি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করবে অ্যাডকো। পাশাপাশি নিজেদের চ্যানেলে চিন্তা না করে অ্যাডকোকে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার আহ্বান জানান তিনি। আমার প্রত্যাশা থাকবে যেন শুধু আমাদের এখানে আমরা যারা টেলিভিশন ওনার্স শুধু তারা নয়, আমাদের দেশবাসীর যে প্রত্যাশা আমাদের কাছে, সেই প্রত্যাশাগুলো যেন আমরা পূরণ করতে পারি। দায়িত্বগুলো যদি আমরা সঠিকভাবে পালন করি, আমার মনে হয় যে আমরা নিজেদের চ্যানেলকে গর্বিত করতে পারবো না, আমরা দেশকে গর্বিত করতে পারবো। এই অ্যাডকোর গত কয়েক বছর অনেক ধরনের তাদের
তারা অনেক কাজ করেছেন, অনেক সাফল্য আছে। নেক্সট যে টেনর, এই টেনরে উনি সবাইকে সম্পৃক্ত করে যেন টেলিভিশনকে এগিয়ে এই সেক্টরকে এগিয়ে নিয়ে যায়। গণমাধ্যমকে এগিয়ে নিতে এবং অ্যাডকোর যেসব বিদ্যমান সমস্যা আছে তা সমাধানে কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেয় নবনির্বাচিত কমিটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। নিউজ 24 দুপুর 12টার সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। খুলনায় বেড়েছে বাল্যবিয়ে, বিশেষ করে করোনাকালে স্কুল কলেজ বন্ধ থাকায় এ হার উদ্বেগজনক হারে বেড়েছে। গত 18 মাসে এ জেলায় বিয়ে হয়েছে 3000 কিশোরীর। এর মধ্যে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ছাত্রীদের বিয়ের হার বেশি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক দুরবস্থা, অসচেতনতা ও শিশুর নিরাপত্তাহীনতার কারণে বাল্যবিয়ে হচ্ছে। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিশু বয়সেই সংসারের ভার কাঁধে চেপে বসছে। অর্থনৈতিক দুরবস্থা, পরিবারের অসচেতনতা আর শিশুর নিরাপত্তাহীনতা, এসব কারণে তাদের শিক্ষা জীবন হয়ে পড়েছে অনিশ্চিত। ফলে লেখাপড়া ছেড়ে বসতে হচ্ছে বিয়ের পিঁড়িতে। বই খাতার পরিবর্তে হাতে তুলে নিতে হচ্ছে সংসার যন্ত্রের হাল। খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানিয়েছেন, মহানগর ও জেলায় 1.5 বছরে প্রায় 3009 জন ছাত্রীকে বাল্যবিয়ের শিকার হতে হয়েছে। করোনার 1.5 বছরে ডুমুরিয়া উপজেলায় 751টি, কয়রায় 681টি, পাইকগাছায় 483টি, দাকপে 291টি, রূপসায় 217টি, খুলনা মহানগরীতে 158টি, তেরোখাদায় 149টি, ফুলতলায় 240টি, বটিয়াঘাটায় 33টি ও দীঘলিয়ায় 6টি বাল্যবিয়ে হয়েছে। বিয়ে বন্ধ করা হয়েছে, বন্ধ করছি পাশের ইউনিয়নে যে বা পাশের গ্রামে বা পাশের উপজেলায় যে সেটা হলো যে বিয়ে হয়ে গেছে, বাল্যবিবাহটা করেছে এবং এটা ঝুঁকির মধ্যে চলে গেছে। এদিকে খুলনায় ক্রমবর্ধমান বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাল্যবিয়েকে দুর্ভাগ্যজনক বলছেন বক্তারা। স্কুল বন্ধ, এলাকার পরিবেশ ভালো না, এমন নানা কারণে বাল্যবিয়ে উদ্বেগজনক হারে বেড়েছে। যে মেয়েটার বয়স 5-6 বছর বা 5-এ পড়ে বা 6-এ পড়ে, এরা তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেয়, ঝামেলা দূর করি আর এটি দুর্ঘটনা, এবং সেই দুর্ঘটনার হাত থেকে বাঁচতে গেলে এখানে রাজনৈতিক কমিটমেন্ট এবং প্রশাসনের হস্তক্ষেপ জরুরি। অপরদিকে বাল্যবিয়ে নির্মূল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মনে করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি। মাই কান্ট্রি রাইট অর রং, আমরা যদি এইভাবে এগোই তাহলে ইনশাআল্লাহ আমরা এই সিচুয়েশন থেকে আমরা উন্নতি করে। বাল্যবিয়ে বন্ধে রাজনৈতিক মতানৈক্য ও প্রশাসনকে বড় ভূমিকা নিতে হবে বলছেন রাজনীতিবিদরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের উপর নির্মিত ভৈরব সেতুর পূর্ব পাশে সংযোগ সড়কের প্রতিরক্ষা দেয়াল ধসে পড়েছে। এছাড়া ওই অংশে সড়কের দুই দিকে সংযোগ সড়ক ও প্রতিরক্ষা দেয়ালের মধ্যে লম্বা ফাটল দেখা দিয়েছে। এমন প্রেক্ষাপটে অনেকটা ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। উদ্বোধনের 10 মাসের মাথায় সড়কের অবস্থা হয় ক্ষুব্ধ স্থানীয়রা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভৈরব নদের পশ্চিম পারে নওয়াপাড়া পৌরসভার মশরহাটি গ্রাম আর পূর্ব পারে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া গ্রাম। দুই পারের মানুষের যোগাযোগ সহজতর করার জন্য ভৈরব নদের উপর সেতু নির্মাণ করা হয়। গেল বছরের 22 নভেম্বর সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়। উদ্বোধনের 10 মাস পেরোতেই সেতুর পূর্ব পারে সংযোগ সড়কের বাম দিকে প্রতিরক্ষা দেয়ালের ব্লক ধসে পড়েছে, দেখা দিয়েছে ফাটল। এ অবস্থায় অনেকটা ঝুঁকি নিয়ে সেতু দিয়ে যানবাহন চলাচল করছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। আমাদের ব্রিজের কোনো সুরক্ষিত এবং যে সংস্কার, এর কোনো কার্যকলাপ কোনো কিছুই নাই। এখন সরকারি যে রাজস্ব যে আমরা দিই, এই টাকাগুলো আমাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে, যার কোনো পর্যবেক্ষণ নেই, কোনো কিছু নেই। তারা বলছেন, সেতু নির্মাণের সময় সংযোগ সড়কের প্রতিরক্ষা দেয়ালের নিচের দিকে পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন করা হয়নি। এ কারণে বৃষ্টির পানি সেতুর উপর দিয়ে গড়িয়ে নিচে পড়ছে, ফলে ওই এলাকায় দেখা দিচ্ছে জলাবদ্ধতা। রাস্তার এই সাইডে পানি জায়গা ছিল, পানি যাওয়ার নদী যে জায়গা ছিল, সেই জায়গাটা ব্রিজ হওয়ার পরে সেটা বন্ধ করে দিয়েছে। বলতেছে আমরা এটা কাজ করে দেবো, ড্রেন করে দেবো, কিন্তু এরা করি নাই। জানো, আমাদের পানি বেরোনোর কোনো রাস্তা করে দিয়ে তারপরে ব্রিজ ঠিক করে, আমরা যেন আতঙ্ক থেকে হতে পারি। অবশ্য সংযোগ সড়ক সেতু দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছে এলজিইডি। সুপার ইঞ্জিনিয়ার অলরেডি ভিজিট করেছেন, তো এখানে আমাদের টপো সার্ভে কাজটা চলতেছে আজকে,
টপো সার্ভেটা হেডকোয়ার্টারে দেওয়ার পরে এটার একটা ডিজাইন করে দিবে, ওইভাবে আমরা এটার রিপেয়ার কাজটা বাস্তবায়ন করব। ভৈরব নদের উপর এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 85 কোটি 39 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কষ্টের ফসল খাচ্ছে পোকা, হতাশায় গাইবান্ধা জেলার হাজার হাজার কৃষক। ফসল রক্ষায় বারবার কীটনাশক প্রয়োগ করার পরেও কোনো সুফল মিলছে না। তবে কৃষি বিভাগ বলছে, পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে কৃষকদের সচেতনতায় মাঠে কাজ করা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি সাইফুল ইসলাম প্রিন্সের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার শাখাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের কৃষক আব্দুল আওয়াল গত কয়েক বছরের বন্যার ধকল কাটাতে এবছর বুক ভরা স্বপ্ন নিয়ে 7 বিঘা জমি বর্গা নিয়েছেন, করেছেন আমন ধানের চাষ। জমিতে পরিমিত সার পানি সব দেওয়ার পর যখন ধান গোলায় তোলার স্বপ্নে বিভোর, ঠিক তখন ফসলে দেখা দিয়েছে পোকার আক্রমণ। তার মতো জেলার হাজার হাজার কৃষকের একই অবস্থা। বিভিন্ন রোগ ও পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা আমন ধানের ক্ষেত। বারবার স্প্রে করে পোকা নিধনের চেষ্টা করে যাচ্ছেন তারা। স্থানীয় বাজার থেকে একাধিক কোম্পানির কীটনাশক সংগ্রহ করে ধান খেতে প্রয়োগ করেও রক্ষা হচ্ছে না স্বপ্নের ফসল। এত স্প্রে করতেছি কিন্তু কোনো কাজ আর কোনো ফল আসছে না। আমাদের এখানে কৃষি অফিস থেকে কোনো খোঁজ খবর নেওয়ার জন্য এখন পর্যন্ত কেউ আমাদের কাছে আসেনি। ধানের পরিস্থিতি তো খারাপই হয়ে গেছে, টাকা তো বাড়িতে টাকা পয়সা নেই আর কি দিয়ে স্প্রেটা করি কও। তবে কৃষি কর্মকর্তা জানালেন, পোকার আক্রমণ থেকে ফসলকে বাঁচাতে আলোক ফাঁদ, জৈব কীটনাশক, বালাইনাশক ও কীটনাশক ব্যবহারে কৃষকদের পরামর্শ সহ মাঠ পর্যায়ে কৃষকদের সচেতনতায় মাঠে কাজ করছেন তারা। কৃষক ভাইদের বলতে যখন স্প্রে করবেন বিঘা প্রতি অবশ্যই 4 ডল পানি এবং সঠিক যে ওষুধটা সঠিক মাত্রায় আপনি ব্যবহার করলে আপনার ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত কম ফল পাবেন। এবছর গাইবান্ধা জেলার 7 উপজেলায় মোট 1,29,480 হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে, যার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,28,090 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দুপুর 12টার সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। বিশ্বের 20টি বৃহত্তম অর্থনীতির দেশের প্রধানদের 2 দিন ব্যাপী সম্মেলন শনিবার ইতালির রাজধানী রোমে শুরু হয়েছে। মহামারীতে শুরু হওয়ায় 2 বছরের মধ্যেই প্রথম এই দেশগুলোর নেতারা পরস্পরের মুখোমুখি হয়ে কথা বলছেন। ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ এসব দেশের নেতাদের স্বাগত জানিয়েছেন। প্রথম দিনেই কর ফাঁকি দিতে বহুজাতিক কোম্পানিগুলোর ব্যবসা নিবন্ধনের পথ বন্ধ করতে ন্যূনতম 15% বৈশ্বিক কর্পোরেট করের ঐতিহাসিক চুক্তি অনুমোদন করেছে বিশ্ব নেতারা। পাশাপাশি তারা গরিব দেশগুলোর জন্য করোনা ভাইরাসের আরও টিকার ব্যবস্থা করতে রাজি হয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও এদিন কথা হয়, তবে এ নিয়ে মূল আলোচনা ও বিতর্ক হওয়ার কথা রয়েছে আজ। সুদান জুড়ে আরো তীব্র হয়ে উঠেছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ। শনিবার বিক্ষোভ চলাকালে সামরিক বাহিনীর গুলিতে অন্তত 3 জন নিহত হয়েছেন। রাজধানী খার্তুমে বিপুল সংখ্যক মানুষ একটি মঞ্চ স্থাপন করে সেখানে অবস্থান ধর্মঘটের সম্ভাবনা নিয়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টায় কাঁদনে গ্যাস ছোড়ে ও গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এছাড়া দেশটির বিভিন্ন শহরগুলোতেও লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করে। গেল সোমবার প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদকের মন্ত্রিসভাকে ক্ষমতাচ্যুত করে সুদানের নিয়ন্ত্রণ নেন সামরিক নেতা জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান, যার ফলে উত্তাল হয়ে উঠেছে গোটা সুদান। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এডেন শহরের আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথের কাছে শনিবার বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। বিমানবন্দরটির এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রবেশদ্বারের কাছে পেট্রোলজাত পণ্য পরিবহনকারী একটি ট্রাকে বিস্ফোরণ ঘটে। শক্তিশালী এ বিস্ফোরণে প্রাণ হারান 12 জন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে তথ্য পাওয়া গেছে। তবে ঘটনাটি পরিকল্পিত হামলা কিনা সে ব্যাপারে স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি। এই ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, ফিরছি খুব শীঘ্রই। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। রাজধানীর ডিটেইল এরিয়া প্ল্যান ড্যাব নিয়ে আলোচনার আয়োজন করেছে রিহ্যাব। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি রিহ্যাবের সেই আলোচনায়। একটি ওয়ার্কিং কমিটি গঠন করে দিয়েছিলেন, আপনারা সেটা সকলেই অবগত আছেন এবং আপনারা সেদিন অনেকেই উপস্থিত ছিলেন। অদ্যাবধি এই ওয়ার্কিং কমিটির কোনো সভা ডাকা হয়নি, এমনকি স্টেক হোল্ডারদের কোনো সুপারিশও গ্রহণ করা হয়নি। আগামী ডিসেম্বরের মধ্যে ট্যাব চূড়ান্ত অনুমোদন করা হবে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। স্টেক হোল্ডারদের পাশ কাটিয়ে
ডিটেল এরিয়া প্ল্যানের মতো একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম কতটুকু সাফল্য আনবে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। বিকেন্দ্রীকরণ ও ভবিষ্যৎ আবাসন। ঢাকা শহরের জনঘনত্ব কমিয়া ঢাকাকে বসবাসের যোগ্য নগরীতে রূপান্তর করতে আমরাও উৎসাহী, কিন্তু জীবিকার জন্য, উপার্জনের জন্য, চিকিৎসার জন্য, উন্নত শিক্ষার জন্য, বিচার সালিশের জন্য এদেশের জনগণকে কেন্দ্রীয় ঢাকাই এখন পর্যন্ত একমাত্র কেন্দ্রস্থল। এই সুব্যবস্থাগুলো যতক্ষণ পর্যন্ত অন্যত্র তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত ঢাকা শহরের জনসংখ্যা কমানো বা ঢাকা শহরের অভিবাসন বাধা প্রদান অলীক স্বপ্ন মাত্র। ড্যাব 2016 এবং 35-এর প্রস্তাবনাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরছি। সমগ্র রাজুক এলাকায় মোট স্থাপনা 21 লাখের কিছু বেশি। সমগ্র রাজুক এলাকায় মোট স্থাপনার 84% একতলা উঁচু বিল্ডিং। একতলা থেকে 3 তলা উচ্চতা বিশিষ্ট মোট স্থাপনা 93%। সমস্ত রাজুক এলাকার 6 তলার অধিক উচ্চতা বিশিষ্ট ভবন মাত্র 0.67%। সমগ্র রাজুক এলাকায় 8 তলার অধিক উচ্চতা বিশিষ্ট ভবন মাত্র 0.16%। মাত্র 0.16% ভবন সমূহের আয়তন বা উচ্চতা ঢাকা শহরের জনঘনত্ব কমানোর হাতিয়ার রূপে ব্যবহার করার চেষ্টা কতটুকু বাস্তবসম্মত তা প্রশ্নবিদ্ধ বিষয় বটে। তার চেয়ে ঢাকা শহরের সংলগ্ন অন্যান্য শহরসমূহের সাথে হাই স্পিড কমিউনিকেশন সিস্টেম ডেভেলপমেন্ট এবং অন্যান্য নগরীসমূহকে প্রয়োজনীয় পর্যাপ্ত নাগরিক সুবিধা সমূহ উন্নয়ন তথা নির্মাণের ব্যবস্থা করা অধিকতর ফলপ্রসূ হবে বলে বিশেষজ্ঞরা মত পোষণ করেন। আমরা তাদের সঙ্গে সহমত পোষণ করছি। এই বিষয়ে জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানাই, কারণ তিনি ইতিমধ্যে এ ব্যাপারে ব্যাপক কর্ম শুরু করেছেন। যতদিন পর্যন্ত এই বিকেন্দ্রীকরণ ব্যবস্থা সুসম্পন্ন না হয় ততদিন পর্যন্ত ভবনের আয়তন কমিয়ে ঢাকা শহরের জনঘনত্ব কমানো এই প্রচেষ্টা অকার্যকরী হবে বলে প্রতীয়মান এবং এই প্রচেষ্টার ফলে জন অসন্তোষ ও জন দুর্ভোগ সৃষ্টি হবে। টি-20 বিশ্বকাপে আজ দিনের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে লড়বে নামিবিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায়। গ্রুপ 2-তে এখন পর্যন্ত আফগানরা খেলেছে 2টি ম্যাচ, এর মধ্যে একটি জয় আর দ্বিতীয়টিতে পাকিস্তানের বিপক্ষে হেরেছে মোহাম্মদ রশিদের আফগানিস্তান। টেবিলে তাদের অবস্থান 2 নম্বরে। এই গ্রুপে 3 ম্যাচের সবকটিতে জিতে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত পাকিস্তানের। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে এসে স্কটল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছে নামিবিয়া, তবে এই ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকবে আফগানিস্তান। এদিকে এই গ্রুপের দিনের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে ভারত। 2 দলই এখন পর্যন্ত মূল পর্বে একটি করে ম্যাচ খেলেছে, যেখানে 2 দলই হারের স্বাদ পেয়ে এখন পর্যন্ত তাদের পয়েন্ট 0। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। নিউজ 24 দুপুর 12টার সংবাদ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।